ওগো, দেখো তো এই লোকটা কেমন যেন ভেসে আসছে মনে হচ্ছে। দেখো তো, মনে হচ্ছে খুব অসুখ। চলো না একবার গিয়ে দেখি। হ্যাঁ গো গিন্নি, দেখে তো সেটাই মনে হচ্ছে। চলো চলো একবার গিয়ে দেখি কে ভেসে এসেছে। এই যে ভাই, কে তুমি? এভাবে কোথা থেকে ভেসে আসলে? আমাদের কথা শুনতে পাচ্ছো? ওগো, আমাদের কথা মনে হয় উনি শুনতে পাচ্ছে না। একটা কাজ করে চলো, ওনাকে ঘরে নিয়ে চলে যাই, দেখি সুস্থ হয় কিনা। সুস্থ হলে সব বলতে পারবে। সেটাই বরং ভালো হবে। কিন্তু কোথা থেকে এসেছে, নাম কি, পরিচয় কি, কিছুই তো জানি না। এভাবে একজন নাম পরিচয়হীন মানুষকে ঘরে নেওয়া উচিত হবে? গ্রামের লোকজনই বা কি বলবে? ছাড়ো তো তুমি গ্রামের কথা। একটা লোক চোখের সামনে মরে যাবে আর আমরা কিচ্ছু বলবো না, এটা তো হতে পারে না। আমরা অতটা অমানুষ নই। তুমি আগে ঘরে নিয়ে চলো, তারপর দেখা যাবে। ঠিক আছে, চলো। এবারে বলো তো ভাই, তোমার শরীরটা কেমন লাগছে? ভালো লাগছে তো? এখন কথাবার্তা বলতে পারবে? হ্যাঁ গো দাদা, এখন কথাবার্তা বলতে পারবো। শরীরটা আগের থেকে অনেকটা ভালো লাগছে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা না থাকলে হয়তো আমি প্রাণে বেঁচে ফিরতাম না। আহা, এভাবে বলছো কেন? এটা তো মানুষ হিসেবে আমাদের দায়িত্ব। আমাদের চোখের সামনে একজন জলজ্যান্ত মানুষ অসুস্থ হয়ে মরে যাবে আর আমরা কিছু করব না, এটা হয় নাকি? আচ্ছা বলো তো ভাই, তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? আমার নাম হলো আনন্দ। আমার বাড়ি হলো অজয়পুর। অজয়পুর? সেটা আবার কোথায় গো? আমরা তো এই নামে কোনো গ্রাম চিনি না গো। আমি এখন বর্তমানে কোন গ্রামে আছি আমি জানি না, তাই ঠিক মতো বলতে পারছি না। অজয়পুর গ্রাম এখান থেকে কতটা দূরে? আচ্ছা বেশ, তুমি এটা বলো, তোমার এই অবস্থা হলো কিভাবে? নৌকা থেকে পড়ে গিয়েছিলে বুঝি? না গো দাদা, নৌকা থেকে পড়ে যায়নি। গত রাতে যে ঝড় বৃষ্টি হয়েছিল তাতে আমাদের ঘর বাড়ি সব জলে ভেঙে চুরে ডুবে গেছে। আমার মা বাবা কোথায় আছে আমি কিচ্ছু জানি না। সকালে জ্ঞান ফেরবার পর আপনাদের এখানে আমি নিজেকে আবিষ্কার করলাম। হায় হায়, কি বলো? তোমার মা বাবা কোথায় আছে সেটাও তুমি বলতে পারছো না? কি জানি ওদের এখন কি অবস্থা। উপরওয়ালা ওদের ভালো রাখুক। যদি বাবা মা সুস্থ থাকে তাহলে অবশ্যই তারা গ্রামে ফিরে যাবে। আমিও গ্রামে ফিরে যেতে চাই। সেটা তো বুঝলাম, কিন্তু আগে তুমি সুস্থ হও। আমরা অজয়পুর গ্রামের খোঁজ খবর নিই, তারপর তোমাকে তোমার গ্রামে পাঠিয়ে দেব, কেমন? এই বাড়িতে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। দুঃখ করো না, চিন্তা করো না। আমাদের বাড়িতে তুমি ভালোই থাকবে। ঠিক আছে, আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ না জানিয়ে পারছি না। আপনাদের মতো ভালো মানুষ এই পৃথিবীতে বিরল। দেখ বিক্রম, অতিথি এসেছে আমার ঘরে। আমি আমার অতিথিকে রাখবো নাকি রাখবো না সেটা আমি তোর কাছে জিজ্ঞেস করব না। আমি তো আমার অতিথির জন্য তোর কাছে কোনো সাহায্য চাইনি, তাই না? এটা কিন্তু ঠিক হচ্ছে না দাদা। আমাদের গ্রামে একজন নাম পরিচয়হীন মানুষ এসে অতিথি হয়ে থাকবে আর সেটা আমরা গ্রামের মানুষেরা মেনে নেব, এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? ও কি তোদের বাড়িতে গিয়ে থাকবে? ও আমার বাড়িতে থাকবে, আমার বাড়িতে খাবে। তাতে তোদের এত সমস্যা কোথায়? সমস্যা কোথায় মানে? এই লোকটা ভালো নাকি মন্দ সেটা তুমি জানো? যদি আমাদের গ্রামের সবার জিনিসপত্র চুরি করে নিয়ে পালায় তখন তো তুমি কিছুই বলতে পারবে না। তখন বলবে আমি তো জানতাম না, আমাদের লোকসান হয়ে যাবে, তাই না? তোদের কারোর বাড়িতে ও গিয়েছে কি, বা কারোর কোনো কিছুতে নজর দিয়েছে, কারোর জিনিস স্পর্শ করেছে? তাহলে তোরা এমন ধরনের কথা বলছিস কিভাবে? শোনো, ঘটনা ঘটবার আগেই সাবধান থাকতে হয়। ঘটনা ঘটে গেলে তখন বললে তো আর লাভ হবে না, তাই না? লাভ লোকসানের হিসেব আমি করছি না। আমার অতিথি আমার বাড়িতেই থাকবে, এটাই আমার শেষ কথা। তোরা গ্রামের মানুষেরা যা খুশি তাই করে নিতে পারিস, আমার কোনো ধরনের কোনো সমস্যা নেই। কাজটা কিন্তু তুমি ভালো করলে না। আমার সতর্ক বার্তা তুমি মেনে নিলে না। এবার আমি গ্রামের লোকেদের নিয়েই সভা বসাবো, তারপর দেখব তুমি এই অতিথিকে গ্রামে কিভাবে রাখো। দেখুন দেবাশিস বাবু, আমি কিন্তু আপনাকে বারবার করে সতর্ক করছি। ওই অতিথিকে দেখে আমার একদম ভালো মনে হচ্ছে না। দেখতে কেমন চোর চোর মনে হচ্ছে। তুমি বর্তমানে সাধু টাধু হয়ে গেলে নাকি? মানুষের চেহারা দেখি বলে দিতে পারছো কে চোর আর কে খারাপ? আমি কিন্তু আপনার সাথে ঠাট্টি আর কি করতে আসিনি। আমি সত্যি কথা বলতে এসেছি। এখানে আপনি আমার কথাটি একটু গুরুত্ব সহকারে শুনুন। আচ্ছা আচ্ছা, বলো তুমি কি গুরুত্বপূর্ণ কথা বলতে চাও? আপনি এখনো বুঝতে পারছেন না আমি কি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই? কৈলাসের বাড়িতে যে অতিথি এসেছে, আমরা চাই না এই গ্রামে সেই অতিথি থাকুক। এখন কৈলাসের বাড়িতে অতিথি এসেছে, কৈলাস বুঝবে সেটা।
তোমার এত সমস্যা কোথা থেকে বলো তো? আমি হলাম কৈলাসের প্রতিবেশী, তারপর আমার বাড়ি থেকে যদি কিছু চুরি হয়ে যায় আমি এটা মানতে পারবো না। এর আগেই এই অতিথিকে গ্রাম থেকে তাড়িয়ে দিন। তাহলে যাও, কৈলাসকে গিয়ে বোঝাও। কৈলাসকে বললেই তো কৈলাস অতিথিকে তাড়িয়ে দেবে। আমি বুঝিয়েছি, কৈলাস দাদা আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এবার আপনি কিছু একটা করুন, হয় অপবাদ দিয়ে, না হয় যেভাবেই হোক এই অতিথিকে গ্রাম থেকে বের করে দিন। বেশ, তাহলে একটা পরিকল্পনা করাই যায়। আচ্ছা, আমরা তো এটাও বলতে পারি যে আমাদের জিনিসপত্র ওই অতিথি চুরি করেছে, তারপর সেই বদনাম দিয়ে অতিথিকে গ্রাম থেকে বের করে দেব। তাহলে তো আর কৈলাস কোনোভাবে আটকাতে পারবে না, তাই না? তাহলে তো আমার জন্য আরো ভালো হয়। আমি এই নাটকটা ভালোভাবেই করতে পারবো যদি আপনারা আমার সঙ্গ দেন। ঠিক আছে, তাহলে কালকেই এই কাজটা করো, আমিও আছি। আমরা সবাই মিলে যদি বলি এবং অপবাদ দিই, তাহলে কৈলাস নিশ্চয়ই এই অতিথিকে বাড়ি থেকে বের করে দিয়েই ছাড়বে। হয়েছে হয়েছে, আর দিতে হবে না। খাবার খেতে খেতে পেট একদম ভরে গেছে। আরে আরে, খাও খাও, তুমি তো ক্ষুধার্ত, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। দাদা, ক্ষুধার্ত বলে লজ্জা দিলেন নাকি? দূর, কি যে বলো না তুমি। আর এইভাবে আমাকে আপনি আপনি করে ডেকো না তো, আমার একদম ভালো লাগে না। আমাকে দাদা এবং তুমি বলেই ডাকো। ঠিক আছে, আপনাকে না হয় দাদা বলেই ডাকলাম, আপনার স্ত্রীকে দিদি বলে ডাকি। আরে বাবা, সেটা আবার বলার কি আছে? তুমি তো আমার ছোট ভাইয়ের মতো, তুমি আমাকে দিদি বলেই ডেকো, আমি কিচ্ছু মনে করব না। আমারও ভালো লাগবে। আমার তো ভাই নেই, তোমাকেই না হয় আমি আমার ভাই হিসেবে মানবো। আপনারা সত্যি অনেক ভালো। আপনাদের মতো ভালো মানুষ আমি খুব কম দেখেছি। আমাকে আশ্রয় দিয়েছেন, এখন আবার এত ভালোবাসা দিচ্ছেন। আপনাদের ভালোবাসার ঋণ যে আমি কিভাবে পরিশোধ করব কে জানে। আমাদের ভালোবাসার ঋণ তোমাকে কে পরিশোধ করতে বললো শুনি? আমি চাই তুমি আমাদের কাছে সারা জীবন ঋণী হয়ে থাকো, এবং এই ঋণের কারণে হলেও তুমি আমাদের কাছে বারবার ফিরে আসো। আপনারা যে ভালোবাসা আমাকে দিচ্ছেন, তাতে মনে হচ্ছে আপনাদের কাছে বারবার ফিরে আসতে হবে আমাকে। আপনাদের ছাড়া আমিও ভালো থাকতে পারবো না। তোমাকে কে যেতে বলেছে ভাই? তুমি এখানেই থেকে যাও না, আমাদের ভালো লাগবে। দুজনের সংসারে যদি আরেকজন মানুষ থাকে তাহলে তো আমাদেরও ভালো লাগবে, তাই না? কিন্তু বুঝতেই তো পারছেন, আমারও পরিবার পরিজন আছে, তাদেরও আমাকেই দেখতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে। আমি তো আর আমার আশ্রয়স্থল ছেড়ে এখানে আশ্রয় নিতে পারি না। ঠিক আছে ঠিক আছে, কিন্তু তোমার যখন মন চাইবে তুমি কিন্তু তখনই আমাদের বাড়িতে চলে আসবে। আর যদি তোমার মন নাও চায়, তবুও কিন্তু আমার বাড়িতে আসতে হবে। কৈলাস দাদা, কৈলাস দাদা, ঘরে আছো? বেরিয়ে এসো একবার। এবার দেখি তোমার মুখটা তুমি কোথায় রাখো। কি হয়েছেটা কি? হ্যাঁ, এভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? আর এত লোকজন নিয়ে আমার বাড়িতে কেন তোরা? ও বাবা গো, কেন এসেছি সেটা তুমি বুঝতে পারছো না? তোমার এই অতিথি গত রাতে গ্রামের অনেকের ঘরই চুরি করেছে। চুরি করেছে মানে? কি সব বলছিস তোরা? আমার অতিথি এসেছে গতকালকে আমার বাড়িতে, এখন পর্যন্ত আমার বাড়ি থেকে বাইরে এক পাও রাখেনি। তাছাড়া আমার অতিথি এখন অসুস্থ, সে চুরি করতে পারে না। চুরি করতে পারে না বললেই তো আর হয় না। এতদিন এ গ্রামে কোনো চুরি ডাকাতি হয়নি। যেই তোমার অতিথি এ গ্রামে প্রবেশ করলো, অমনি একসাথে অনেকের ঘরে চুরি হলো। এটা কি কাকতালীয় ব্যাপার? কাকতালীয় ব্যাপার হোক বা না হোক, তোমাদের মতলব আমি ঠিক বুঝতে পারছি। তোমাদের একটা কথা বলে রাখি, আমার অতিথি দোষ করুক বা না করুক, আমার অতিথি আমার বাড়ি থেকে যাবে না। দেখি তোমরা কি করতে পারো। এবার কিন্তু খুব বেশি খারাপ হয়ে যাচ্ছে। তুমি কিন্তু গ্রামের সবার মতের বাইরে চলে যাচ্ছ। তোমাকে কিন্তু গ্রামের সবাই এক ঘরে করে দেবে। এক ঘরে করে দিলেও আমার কোনো সমস্যা নেই। আমি আপনাদের গ্রামের মাঝে বাস করি না যে মানুষের সাথে সম্পর্ক রাখতেই হবে আমাকে। আমি গ্রামের শেষে বাস করি, একাই থাকতে পারবো। শুনলেন দেবাশিস বাবু, শুনলেন? এবার আপনি কি বলবেন বলুন। এখানে বসে তোমাদের কিছু বলবার নেই। তোমরা এখন এখান থেকে চলে যেতে পারো। যা বলবার বাইরে গিয়ে বলো। আমি এখানে তোমাদের একজনকেও দেখতে চাই না আর। বিশ্বাস করো দাদা, আমি এ চুরি করিনি। তোমাদের গ্রামের মানুষ আমার নামে মিথ্যে অপবাদ রটাচ্ছে। আমি চুরি করতে পারি না, আমি সেরকম ঘরের ছেলে নই। আরে বাবা, আমি তো সেটা জানি। আমি কখন বললাম যে আমি গ্রামের মানুষদের কথা বিশ্বাস করেছি? তুমি যদি চোর হতে, তাহলে তো আগে আমাদের ঘরের জিনিসপত্র চুরি করে পালাতে। এটা কি আমরা বুঝি না?
গ্রামের মানুষ যাই বলুক না কেন, তুমি কোনো চিন্তা করো না, তুমি এখানেই থেকো। এ বাড়িতে থাকা না থাকা নিয়ে আমার কোনো চিন্তা নেই দিদি। এই যে মানুষজন আমাকে খারাপ চোখে দেখছে, আমাকে নিয়ে খারাপ কথা বলছে, এটাই আমার সমস্যা। এতে আমার খুব খারাপ লাগছে। দেখো, এটা তো তোমার গ্রাম নয়, এটা হলো অন্যের একটা গ্রাম। সমাজের 10 জন মানুষ 10 কথা বলবে, সেটা তোমাকে মেনে নিতেই হবে। তাই বলে যে সেটা দিয়ে মন খারাপ করে বসে থাকবে এমন কোনো ব্যাপার নেই। তোমার দাদা একদম ঠিক কথা বলেছে। তাছাড়া জানোই তো ওরা কিসের জন্য মিথ্যে বদনাম রটাচ্ছে, তোমাকে এই গ্রামে থাকতে দিচ্ছে না। আমি তোমাদের কাছে এসে তোমাদের বড্ড বিপদে ফেলে দিলাম, তাই না? আমি বরং চলেই যাই। দাদা, তুমি আমার চলে যাওয়ার ব্যবস্থা করে দাও। একবার যখন ওদের সাথে আমার এতটা ঝগড়া বিবাদ শুরু হয়েছে না, ওদেরকে না থামিয়ে আমি তোমাকে এখান থেকে যেতে দিচ্ছি না। ওরা ওদের ভুল বুঝবে, আমাদের কাছে মাপ চাইবে, তবেই আমি তোমাকে এই জায়গা থেকে যেতে দেব। তোমরা যে কি ছেলে মানুষই করো আমি বুঝি না। ছেলে মানুষই হলে হোক, তোমার দাদা যেটা বলছে ওটাই হবে। বলি, ও কৈলাস দাদা, তোমাদের বাড়িতে নাকি নতুন অতিথি এসেছে, কই তাকে ডাকো দেখি, কে সেই অতিথি? আরে পূজা যে, কতদিন পর আমাদের বাড়িতে এলি, তা এই অতিথির কারণেই বুঝি এলি, তাই না? বলতে পারো তাই, কাজের কারণে এদিকে একদম আসা হয় না, কিন্তু গ্রামে তোমার অতিথিকে নিয়ে যা শুরু হয়েছে, তাতে তোমার অতিথিকে দেখতে না এসে আমি আর পারলাম না গো। আপনাকে বড্ড চেনা চেনা লাগছে, আপনি কি কৈলাস দাদার অতিথি নাকি? আরে হ্যাঁ, এই ছেলেটা নদীতে অসুস্থ অবস্থায় ভাসতে ভাসতে এসেছিল, আমি তাকে আশ্রয় দিয়েছি। আমি কি কোনো খারাপ কাজ করেছি বল? আর এই ছেলেটাকে কোন দিক দিয়ে মনে হয় ছেলেটা চোর? সে কি, এই ছেলেটা চোর হবে কেন? আমি ভুল না করলে এই ছেলেটার বাড়ি অজয়পুর গ্রামে। আপনি অজয়পুর গ্রামকে চেনেন? অবশ্যই চিনি, সেখানে আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমি মাঝে মধ্যেই সেখানে যাই। সেখানেই তো আমি আপনাকে দেখেছি, তাই চিনতে পারলাম। তাহলে তো দাদা অজয়পুর গ্রামের খোঁজ পেয়ে গেছি। দাদা, আমাকে তুমি তাড়াতাড়ি আমার বাড়িতে পৌঁছে দেবার ব্যবস্থা করো। সে কি, এই গ্রামের মানুষজন বলছে আপনি চোর, সেটা প্রমাণ না করিয়ে আপনি চলে যাবেন? তাহলে তো গ্রামের মানুষজন আপনাকে নিয়ে হাসাহাসি করবে, তাই না বলো কৈলাস দাদা? একদম তাই। আমি সিদ্ধান্ত নিয়েছি, যতদিন না পর্যন্ত প্রমাণ হবে ততদিন পর্যন্ত আমার বাড়ি থেকে যাবে না। এবার যখন আমি তোমাদের অতিথিকে চিনতে পেরেছি, তাই তোমার অতিথিকে নির্দোষ প্রমাণ করার দায়িত্ব একমাত্র আমার। আমি গ্রামের সবাইকে বলবো তোমার অতিথি খুব ভালো মানুষ আর আমার পরিচিত। তুই আমাদের বাঁচালি রে, আমাদের কাজে এটা একটু হলেও সাহায্য হবে। শোনো সবাই, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। যদি এই বুদ্ধি অনুযায়ী তোমরা কাজ করতে পারো, তাহলে অবশ্যই আনন্দকে নির্দোষ প্রমাণ করা যাবে। তোর মাথায় যে বুদ্ধি থাকুক না কেন, তুই দয়া করে আমাদেরকে বল, আর তোর মাথাটার মধ্যে ঢুকিয়ে রাখিস না। এভাবে বলছো কেন দাদা? এভাবে বললে কিন্তু আমি এক্ষুনি চলে যাব, তোমাদের কোনো ধরনের কোনো বুদ্ধি আমি দেব না। আহা, তুই রাগ করছিস কেন? তোর দাদা তোর সঙ্গে একটু মজা করছে, তুই এটা বুঝছিস না? আচ্ছা বল, তোর মাথায় কি বুদ্ধি এসেছে? শোনো, আমি গ্রামের বাইরে সবাইকে গিয়ে বলবো তোমাদের অতিথি খুব ভালো মানুষ, তোমাদের অতিথিকে ফাঁসানোর জন্যই মিথ্যে কাহিনী রটিয়ে দিচ্ছে। গ্রামের মানুষ খুব সহজ সরল, ওরা আমাদের কথা ঠিক বিশ্বাস করবে। যদি তুই এই কাজটা করতে পারিস এবং গ্রামের মানুষজন এ কথা বিশ্বাস করে, তবে অবশ্যই ওদেরকে নিয়ে গ্রামের মানুষজন হাসি ঠাট্টা করবে। তারপর ওরা নিজেদের ভুল নিজেরা বুঝতে পারবে, আমাদের আর আলাদাভাবে কিছুই করতে হবে না। তাই তো, এটাই আমার মাথায় এসেছে। আমি আগামীকাল থেকেই কাজ শুরু করব, গ্রামের প্রত্যেক মানুষকে ধরে ধরে এই কথা বলবো। তাছাড়া আনন্দ, তুমি একটা কাজ করতে পারো, গ্রামের বিভিন্ন সেবামূলক কাজকর্ম করতে পারো, যেন গ্রামের মানুষজন তোমাকে নিয়ে ভালো মনোভাব তৈরি করে। আমার এমনিতেও ইচ্ছে আছে, এই নদীর পাড়গুলো একদম ভাঙা, আমি চাই না আমার মতো ঘরবাড়ি হারিয়ে অন্যরাও আশ্রয়স্থল হারিয়ে ফেলুক। ঠিক আছে, তাহলে সেই কাজই করো তুমি, আমরা তো তোমার পাশে আছি। তোমার আহামরি কষ্ট হবে বলে তো মনে হয় না, আমরা সবাই তোমাকে সাহায্য করব। আর তাছাড়া তুমি গ্রামে এই ধরনের কাজ করলে গ্রামের মানুষজনও তোমাকে সাহায্য করবে। ঠিক আছে, তাহলে কালকে থেকেই শুরু হোক। যা হয়েছে না রে, একটা মোক্ষম জাল চেলেছি, সেই জালে কুপকাত হয়েছে। গ্রামের সব মানুষজন এখন ওদের নিয়েই ঠাট্টা করে। দেখলে তো বৌদি, আমার বুদ্ধিটা কেমন কাজে লাগলো। আমি তো জানতাম গ্রামের মানুষজন কেমন। তোমরা আমার বড় হয়েও এত বুদ্ধি বের করতে পারো না, তোমরা আসলে একটা অকর্মার ঠেকি।
হয়েছে হয়েছে, আপনার বুদ্ধিতে দারুণ কাজ হয়েছে। গতকাল দেখলাম বিক্রম কালো মুখ করে বেজার হয়ে বাড়ি ফিরছে, এদিকে অঞ্জলিকে নিয়ে গ্রামের ছোট ছোট বাচ্চারাও হাসাহাসি করছে, কেউ কেউ তো আবার ঢিল ছুঁড়ে মারছে। ব্যাপারটা দেখতে দারুণ লাগছে রে। তুমি দেখবে এবার ওরা হাড়ে হাড়ে টের পাবে আমাদের পেছনে লেগেছে না, এরা মানুষের ভালো সহ্য করতে পারে না, এবার ওদের ভালো আমরা করতে দেব না। তবে এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? ওদেরকে এরকম মানুষ কত কিছু বলছে, ওদেরকে নিয়ে হাসাহাসি করছে, ব্যাপারটা দেখে কিন্তু আমারও খারাপ লাগছে। ও বৌদি, সব জায়গায় ভালো হতে যেও না গো, ভালো মানুষের আর কোনো দাম নেই। ঠিক আছে বাবা, তোদের যা ইচ্ছে করতো, আমি আর ঝামেলার মধ্যে নেই, আমি আছি বিনোদন দেখার জন্য। তাহলে দেখো না সামনে কি বিনোদন আসে। এবার দেখবে দেবাশিস বাবু কি শুরু করে, বিক্রমের পরিবার সবাই হুড়হুড় করে আমাদের বাড়িতে আসবে ক্ষমা চাওয়ার জন্য। আমি সেই দিনের অপেক্ষাতেই আছি রে, সেদিন সব ঝামেলা মিটে যাবে। এই কাজে কম কষ্ট নয় রে আনন্দ। চল চল বাড়িতে চলে যাই, আর ভালো লাগছে না। তুমি যাও দাদা, আমি কাজ শেষ করে তবেই ফিরবো। আমি একটা কাজ শুরু করেছি, আর এটা অসম্পূর্ণ রেখে চলে যাব নাকি? অসম্পূর্ণ রাখতে বলিনি তো, আমি বললাম পরে না হয় এসে আবার করব। এখন বাড়িতে চল, অনেকটা ক্লান্ত হয়ে গেছি। এসব কষ্টের কাজ করতে হলে একটু ক্লান্ত হতেই হয়। আমি অতটা ক্লান্ত হইনি, তুমি যাও, আমি আসছি। এটুকু কাজ শেষ করে তবেই ফিরবো। এত কেন জেদ করছিস বলতো? এদিকে তোর বোন যদি দেখে আমি তোকে রেখে বাড়িতে ফিরে গেছি, তাহলে আমাকে ঝাঁটাপেটা করে বাড়ি থেকে বের করে দেবে রে। তাহলে তুমি বসে একটু বিশ্রাম নাও, তোমার এখন কাজ করতে হবে না। আমি এই কাজটুকু না করে যাব না। এমন কেন করছিস? পরেও তো করা যাবে, তাই না? এই পরে করা যাবে এই কথাটা হলো একটি আলসেমির লক্ষণ, আর আলসেমি করলে কোনো কাজ ভালোভাবে সম্পন্ন হয় না। আমি চাই না দাদা, নদী ভাঙনে তোমাদের গ্রামের মানুষদেরও কষ্ট হোক, তারাও তাদের আত্মীয় পরিজন ঘর বাড়ি সব হারিয়ে ফেলুক। তোর মতো যদি গ্রামের সব মানুষজন ভাবতো, তাহলে আর কোনো গ্রামের এত ক্ষয়ক্ষতি হতো না রে। আমাদের গ্রামের মানুষজন একটু বেশি খারাপ। দাদা, ভালো মন্দ মিলিয়েই সব। তোমাদের গ্রামে যেমন ভালো মানুষ আছে, তেমন খারাপ মানুষও আছে। আমাদের গ্রামেও যেমন ভালো মানুষ ছিল, তেমনই খারাপ মানুষও ছিল। এটাই তো সমাজ। ঠিক আছে ঠিক আছে, আমাকে আর এত জ্ঞান দিতে হবে না। চল চল, তুই আর আমি মিলে কাজ করি। দুজনে মিলে কাজ করলে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তারপর দুজনে মিলেই বিশ্রাম করতে পারবো। কৈলাস, আরে ও কৈলাস, কোথায় তোমরা? একটু বেরিয়ে আসবে। তোমাদের সাথে কিছু কথা, মানে কিছু দরকার ছিল। কথাগুলো বলি চলে যাব। এ কি দেবাশিস বাবু, আপনি আমার বাড়িতে এসেছেন আমার সাথে কথা বলতে? আপনি না আমাকে এক ঘরে করে দিয়েছিলেন, আবার আমার বাড়িতে পা রাখলেন কেন? এখন তো আপনাকেও গ্রামের মানুষজন এক ঘরে করে দেবে। এসব বলে আর লজ্জা দিও না গো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি এসেছি তোমাদের কাছে ক্ষমা চাইতে। তোমরা দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আপনি আবার কি দোষ করেছেন যে আমাদের কাছে ক্ষমা চাইতে এসেছেন? আমরাই তো দোষী, আমরাই তো পাপী, চোর। ছি 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 ছি, তুমি আবার আমাকে লজ্জা দিচ্ছ। আমি ওই বিক্রমের ফাঁদে পড়ে তোমাদের ওপরে এত অন্যায় অত্যাচার করেছি। তোমাদের বাড়ির অতিথিকে আমি মিথ্যে বদনাম দিয়েছি। তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও। তার মানে অবশেষে আপনি স্বীকার করলেন আমার বাড়ির অতিথি ভালো মানুষ, আমার বাড়ির অতিথি চুরি করেনি, তাই তো? একদমই তাই। তোমাদের ওপরে মিথ্যে অভিযোগ এনে আমি গ্রামে বহু ঝামেলার মধ্যে পড়ে গেছি। গ্রামের মানুষজন এখন আমাকে দেখলে সম্মান করে না, আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে। তুমি বলো, আমি একজন সম্মানিত মানুষ হয়ে মানুষের তুচ্ছ তাচ্ছিল্য মেনে নিতে পারি? এখন আপনি যেহেতু আপনার ভুল বুঝেছেন, তবে আপনাকে ক্ষমা করা যায়, কিন্তু আমি তো আপনাকে ক্ষমা করবার কেউ না। আপনি আমার অতিথিকে বদনাম দিয়েছেন, আমার অতিথি আপনাকে ক্ষমা করলে তবেই আপনি ক্ষমা পাবেন। তোমরা সবাই দেবাশিস বাবুকে ক্ষমা করে দাও দাদা। আমি তোমাদের গ্রামে এসে আশ্রয় নিয়েছি, এখানে আশ্রয় নিয়ে তোমাদের গ্রামের মানুষকে আমি ক্ষমা করব না, এতটা অমানুষ আমি নই। দেবাশিস বাবু, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। না গো না, একবারও উচিত হয়নি আমাদের এমন একটা খারাপ কাজ করা। আমরা শুধু শুধু এই লোকটাকে কোনো ক্ষতি করিনি গো। তুমি আবার মনের কথা বললে গিন্নি, আমরা সত্যিই খারাপ কাজ করেছি, যার ফল এখন হাতে নাতে পাচ্ছি। দেখলে তুমি, আজ গ্রামের ছেলেমেয়েরা আমাকে নিয়ে কেমন ঠাট্টা হাসি করছে। নিশ্চয়ই এটা আমার পাপের ফল, তোমার কারণেই এসব কিছু হয়েছে। তুমি আমাকে বলছো? আমি তো বাজারই করে উঠতে পারি না,
গ্রামের মানুষজন আমাকে বাজার থেকে তাড়িয়ে দিয়েছে, বলছে আমাদের সাথে কোনো সম্পর্কই রাখবে না, আমরা মিথ্যেবাদী, ঠক প্রতারক। মিথ্যে কথা তো আর বলিনি গো, আমরা তো সত্যি সত্যি খারাপ কাজ করেছি। কিন্তু যদি সত্যি খারাপ কাজটা না করতাম তাহলে আজকে দিনটা দেখতে হতো না, আর কৈলাসের সাথে আমাদের সম্পর্কটা ভালো থাকতো। শুনেছি দেবাশিস বাবুও নাকি গিয়ে ক্ষমা চেয়ে এসেছে। অতিথি দেবাশিস বাবুকে ক্ষমা করে দিয়েছে। আমরা যদি ক্ষমা চাইতে যাই, আমাদেরও কি ক্ষমা করে দেবে? দেবাশিস বাবুকে ক্ষমা করেছে, কারণ দেবাশিস বাবু তো তেমন কোনো দোষ ছিল না, সব দোষ তো তোমার। তোমাকে তো ক্ষমা করবে না, বরং পিটিয়ে বাড়ি থেকে বার করবে। তুমি যে খারাপ কথাগুলো বলেছো, ওদের আর কৈলাসের সাথে ঝগড়া করেছো, এরপরও আশা করো কি করে তোমাকে যারা ক্ষমা করবে? তাহলে এবার কি হবে গিন্নি? এমন ভাবে তো এই গ্রামে বসবাস করা সম্ভব না। গ্রামের মানুষজন আমাদের সাথে যদি সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে, তাহলে সমাজে বেঁচে থাকবোই বা কিভাবে? আমি জানি না গো, আমি কিছু জানি না, কিছুই মাথায় আসছে না আমার। দেখলে তো দাদা, তোমাদের গ্রামের সবাই এখন আমাকে কতটা পছন্দ করছে, শুধুমাত্র আমার মহান কাজের জন্য। তোমরা পাশে না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। হয়তো আমাকে চোরের অপবাদ নিয়েই গ্রাম ছাড়তে হতো। তুই পাগল নাকি? তুই আমার ভাই, আর আমি তোকে চোরের অপবাদ সহ এ গ্রাম ছেড়ে যেতে দেব? কখনোই না। এবার গ্রামের সবাই বুঝেছে তুই চোর নোস, তুই ভালো মানুষ। এখন আর আমার কোনো আপত্তি নেই, আমি তোর গ্রামের খোঁজ করছি। এ কি, তোমরা আবার এসেছো কেন? দেখো, গ্রামের মানুষজন কিন্তু এখন আনন্দকে খুব ভালোবাসে। তোমরা এখন আর কোনো চালাকি করতে পারবে না। আর কোনো চালাকি করতে আসিনি দাদা, আমরা এসেছি ক্ষমা চাইতে। বুঝতেই তো পারছো এখন গ্রামে আমাদের অবস্থানটা কেমন। হ্যাঁ হ্যাঁ, দেখো এই দেখো, আমার মাথা ফাটিয়ে দিয়েছে ওরা। এভাবে চলতে থাকলে কোনোদিন আমাদেরকে ঘাট ধরে গ্রাম থেকে বের করে দেবে। আমরা আর কোনো অন্যায় কাজ করব না দাদা, আর কারোর পেছনে লাগবো না, সবাইকে সম্মান করব, ভালোবাসবো। এনাদেরকেও ক্ষমা করে দাও দাদা। দেবাশিস বাবুকে যখন ক্ষমা করে দিয়েছি, তাহলে এনাদেরকে ক্ষমা করব না কেন? আপনাদেরকেও আমি ক্ষমা করে দিয়েছি। তুমি আসলেই খুব ভালো মানুষ গো। আমরা শুধু শুধু ভুল বুঝে তোমাকে মিথ্যে বদনাম দিয়েছি। বুঝতেই তো পারছো, সব মানুষ তো আর এক হয় না। আমরা ভেবেছিলাম তুমিও অন্যদের মতো। কোনো ব্যাপার নয়, আপনাদের সবাইকে আমি মনে রাখবো। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি এভাবে মানুষের সেবা করতে পারি। যাক, অবশেষে আমার অতিথিকে গ্রামের সবাই মেনে নিয়েছে। আমার অতিথির থেকে এবার গ্রামের সবার অতিথি হয়ে গেছে, এটাই আমি খুশি। ও দিদি, তুমি এত কান্নাকাটি করছো কেন বলো তো? আমি তো বললাম মাঝে মধ্যেই এখানে এসে থেকে যাব। দাদা, তুমি একটু দিদিকে বোঝাও না। আমি তোর দিদিকে কি বোঝাবো রে? আমি নিজেই তো তোকে যেতে দিতে চাচ্ছি না। আমার কি কম খারাপ লাগছে তোর দিদির থেকে? তোমরা যদি এমন করো, তাহলে আমি কিভাবে যাব বলো তো? আমাকে তো বিদায় দিতে হবে। আমি তো আর সারা জীবন এখানে থাকতে পারবো না। ওদিকে আমার বাবা মা আমার জন্য নিশ্চয়ই পথ চেয়ে বসে আছে। কি দরকার ছিল দুদিনের জন্য আমাদের কাছে এসে আমাদের কাছে ভালোবাসা দেখিয়ে এখন আবার মায়া ছিন্ন করে চলে যাচ্ছিস? আমি তোমাদের কোনো দিনও ভুলবো না। তোমরা আমার খুব আপনজন, বিশ্বাস করো। আমার এমন মনে হচ্ছে তোমরাই আমার আসল দাদা এবং দিদি। আমি আমার বাবা মাকে যতটা ভালোবাসি, তোমাদেরকেও ততটাই ভালোবেসে ফেলেছি। তাহলে আমাদেরকে কথা দে, তুই নিশ্চয়ই ফিরে আসবি। আমরা কিন্তু তোর পথ চেয়ে থাকবো। এখান থেকে চলে গিয়ে আবার হারিয়ে যাস না যেন। হারিয়ে আমি যেতে পারবো না দাদা। তোমাদের সাথে আমার অনেক স্মৃতি রয়ে গেছে। আমি অবশ্যই আবার এখানে ফিরে আসবো। যদি গ্রামে গিয়ে দেখিস তোদের বাড়ি ঘর সবকিছু নদীর ভাঙনে চলে গেছে, তাহলে আমাদের গ্রামে ফিরে আসিস। তোর মা বাবাকেও নিয়ে আসবি, এখানেই থাকবি। ঠিক আছে দিদি, আমি কথা দিলাম এমন পরিস্থিতিতে পড়লে এই গ্রামেই চলে আসবো। এবার আমি আসি। আমাকে দয়া করে তোমরা হাসি মুখে বিদায় দাও। আমি মনের শান্তি নিয়ে এখান থেকে চলে যাই।